শুধু ভেবে নিন যে এই মেয়েটি যে মারা গেছে সে মেয়েটি আপনার সন্তান, তার ভাগ্নেটাকে পর্যন্ত কিডন্যাপ করে দিয়েছে, যে সমস্ত এইসব এই সত্য ঘটনাগুলোর জন্য লড়াই করছে, তার ভাগ্নেকে পর্যন্ত কিডন্যাপ করেছে, জানেন আপনারা? অতএব তার এই যে তার সাথে আমি কিছুদিন আগে আরজিকর হসপিটালে সব দেখেছি, অনেক আগেই দেখেছি যে ওখানে কোথায় ওকে ধরা হয়েছিল, কোথায় মারা হয়েছিল। ওটা কনফারেন্স যেটা বলছেন আপনারা সেই জায়গাটা নয় ভাই, এটা অন্য জায়গায় হয়েছে। এবং যেখানে হত্যা করা হয়েছিল সেই রক্ত মোছার জন্য বেসিন যে মোছা হয়েছে এটা আমি দেখে এসেছি। নার্স আজকে ওনার মাকে প্রথম ফোন করেছিল, আচ্ছা তার মোবাইলটা সিজ করবে না? ক্যালকাটা পুলিশও করেনি, এই সীমা পাহুজাও করেনি। আমি আবার বলছি এটা কোটি কোটি টাকা ডিল হয়েছে, কোটি কোটি টাকার ডিল। সেই রিপোর্টটা এখন বের করা হোক। আজকে দিনের পর দিন, 1 বছর 3 মাস, কতদিন আজকে উনি আজকে ওয়েট করে রাখলেন ওখানে, মানে তদন্তর কিছুই হলেন না। উনি ওখানে হাইকোর্টে আমাদের আরজিকর ইস্যুতে কি বলেন, ওখানে সিকিউরিটি গার্ড রাখতে হবে, মহিলাদের গার্ড রাখতে হবে। আরে তদন্তটা কি হলো সেটা আপনি বলুন। আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন? সাধারণ মানুষ ছিছি করছে। আবেশ ব্যানার্জি ঘটনা পড়ে এখন কোথায় আছে? ঘটনা পড়ে কেউ আর তার সন্তান, মেয়ে সন্তানকে মমতা নাম দেয় না। আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে তার মমতা নাম দেয় না, বলছে যে এই মমতা নাম হচ্ছে অভিশাপ। এই কেসটাতে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, মিস ইনফরমেশন, ক্রিমিনাল কনস্পিরেসি, অ্যাবেটমেন্ট অ্যান্ড কমন ইন্টেনশন। এই কেসে ইমিডিয়েট এদের অ্যারেস্ট করা দরকার। এবং তার মধ্যে ওখানকার লোকাল কাউন্সিলর এবং ডেপুটি মেয়র, আপনাদের বলেছি ডেপুটি মেয়র, এরা সমস্ত ইনভলভড। আমি যেটা মনে করে থাকি যে সীমা পাহুজা যে আমরা অনেক আশা নিয়ে করেছিলাম, এরা মানে মিলিজুলি সরকার হয় না, ওই যে ডেড বডিতে এই সমস্ত যে ঢোকানো, চুল রাখা, এগুলো করেছে ক্যালকাটা পুলিশের ফিঙ্গারপ্রিন্টের এক কনস্টেবল, হু ইজ ইনভলভড অ্যান্ড ওয়াজ পোস্টেড ইন ফিঙ্গারপ্রিন্ট ডিপার্টমেন্ট। একজন কনস্টেবল মাত্র 30 মিনিটে ঢুকে। এই যে ডাক্তাররা দীর্ঘদিন দেখছেন, আজকে কয়েকজন ডাক্তার দেখুন খুব চেঁচামেচি করছে না? তাদেরকে জিজ্ঞাসা করুন তো যে আপনারা যে এত বক্তব্য রাখলেন, এই অভয়ার মামলার জন্য কোটি কোটি টাকা তোলা হয়েছে নাকি? তাহলে এখন পর্যন্ত কত টাকায় অভয়ার ট্রাস্টটা যে হচ্ছে ওখানে দিয়েছে? 1, 2 নম্বর, কজন ডাক্তার এই অভয়ার কেসে আজকে সাক্ষী হয়েছে? আপনারা জিজ্ঞাসা করবেন এদেরকে, কজন আজকে অভয়ার কেসে এই অনিকেত বাবুকে জিজ্ঞাসা করবেন, যে অনেক বড় বড় চেঁচাচ্ছে তো ওনার হয়ে। আমি এবিপি আজকে 9th আগস্ট, আর 9th আগস্ট হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, বাংলার প্রত্যেকটা মানুষের কাছে একটা অভিশপ্ত দিন। তার কারণ হচ্ছে আরজি করের তরুণী চিকিৎসক কর্তব্যরত অবস্থায় তার খুন এবং ধর্ষণ। 2 বছর পার হলো আজকে এই অভয়ার মৃত্যু দিনের, কিন্তু বিষয় হচ্ছে আজকেও অভয়া বিচার পেল না। শাসন ক্ষমতা পরিবর্তন হয়েছে, তৃণমূল কংগ্রেসের থেকে বর্তমানে বিজেপি সরকারে রয়েছে, কিন্তু এই পরিস্থিতিতেও আমাদের প্রশ্ন যে কবে অভয়া বিচার পাবে। এই বিষয় নিয়ে গতকাল স্বাস্থ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী সারদত্ত মুখোপাধ্যায় একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং সেখানে তিনি কয়েকটা বিষয় উল্লেখ করেছেন, যেখানে বলা হচ্ছে যে স্বাস্থ্য ভবনের তদন্তের আওতায় আনা হবে সেই সমস্ত বন্ধুদের বা সহকর্মীদের যারা অভয়ের সঙ্গে রাত্রিবেলা ডিনার সেরেছিলেন। অভয়ের মৃত্যুর পরপরেই কারা অভয়ের মৃতদেহকে ঘিরে রেখেছিলেন, তার পাশাপাশি পোস্টমর্টেম দ্রুত পুড়িয়ে দেওয়া, এরকম আরও অনেক কিছু প্রশ্ন এই তদন্তের আওতায় আনা হচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে বিগত 2 বছর ধরে সিবিআই যেখানে তদন্ত করে সঠিক কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারেনি, সেখানে কি অভয়ের বিচার আদৌ হবে? এই বিষয় নিয়ে আমরা মুখোমুখি হয়েছি প্রাক্তন পুলিশকর্তা অরিন্দম আচার্যের। স্যারকে নমস্কার, ইমেজ বেঙ্গলে স্যারকে স্বাগত। স্যার, খুব খারাপ দিন আজকের দিনটা আমাদের প্রত্যেকের কাছে, আর পাশাপাশি আপনার কাছে, কারণ আমি জানি যে এই অভয়ার ঘটার পর থেকে আপনি বিভিন্নভাবে এটার সঙ্গে যুক্ত হয়েছেন, তদন্ত করার জন্য বিভিন্ন তথ্য চেষ্টা করেছেন, অভয়ার বাবা মার পাশে থেকেছেন। কিন্তু দুঃখের বিষয় স্যার, আজকেও তো অভয় বিচার পেল না, 2 বছর হয়ে গেল। গতকাল একটা স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে একটা যে বিবৃতি দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে কয়েকটা বিষয়কে তদন্তের আওতায় আনা হবে এবং সেটা স্বাস্থ্য ভবন তদন্ত করবে। সেই তদন্তের যে রিপোর্ট সেটা সিবিআই এবং পুলিশকে তারা পৌঁছে দেবেন।
আপনি তো একসময় দায়িত্বপ্রাপ্ত ছিলেন, প্রচুর এই ধরনের কেসের তদন্ত করেছেন স্যার। আপনার কি মনে হয় যে আর অভয়ের বিচার পাওয়া সম্ভব? দেখুন, প্রথম কথা, আমি বোধহয় সেই পুলিশ অফিসার যে গত 2024-এ 8 তারিখে রাত্রে ঘটনা, 9 তারিখে সকাল থেকে যখন হইচই শুরু হয়, আমি সেই পুলিশ অফিসার আবার বলছি যে আমি 9 তারিখে রাত্রেবেলা 8টা থেকে 9টা জনগণ মন বলে যে অনুষ্ঠান হয় জি 24 ঘন্টার থেকে আমি সেদিন উপস্থিত ছিলাম, সেই দিনই। অতএব সেই দিন থেকে আমি কিন্তু আজও পর্যন্ত একই বক্তব্য রেখে আসছি। আর পরবর্তীকালে অনেকে আপনারা এর আগে একটা প্রোগ্রাম আপনারা দেখে বলছেন এতদিন কেন আমি চুপ করেছিলাম, কেন আবেশ ব্যানার্জির নামটা আগে বলিনি। আপনাদের একটু জানিয়ে রাখি, যারা বিরূপ মন্তব্য করছেন তারা করতেই পারেন, কিন্তু একটু বলে দিই আপনাদের জানা দরকার এগুলো। সেগুলো হচ্ছে, আবেশ ব্যানার্জির নাম কিন্তু প্রথমে আসেনি, এবং যদি আজকে অভয়ার মা সেই সময় যদি বলতো তাহলে উনি খুন হয়ে যেতেন, এই নির্মল ঘোষ অ্যান্ড আদার্সের দ্বারা খুন হয়ে যেতেন। আপনারা লক্ষ্য করে দেখবেন, ইলেকশনে জেতার পর যখন উনি এমএলএ হলেন, মিসেস রত্না দেবনাথ, তখনই কিন্তু উনি অ্যানাউন্সমেন্টটা করলেন যে আবেশ ব্যানার্জি মানে কার্তিক ব্যানার্জির ছেলে কিভাবে এই ঘটনাটাতে ছিলেন, সমস্ত ডিটেলস বলেছেন। এবং আমার সাথে অনেক কথা হয়েছিল, উনি আমাকে বলেছিলেন যে অরিন্দমবাবু, যদি আমি সেই সময় বলতাম, অনেক আগেই কিন্তু আমাকে বলেছিল, তাহলে আমাকে খুন করে দেবে ওরা। কারণ আপনারা হয়তো অনেকে জানেন না, যারা না জেনে সমস্ত রিমার্ক পাস করছেন, এদের একটু আপনাদের জানিয়ে দিই। প্রথম কথা হচ্ছে গিয়ে যে সোদপুরে যে বাড়িটা, ওটা ঘিরে রাখা হয়েছিল। উনি আবেশ ব্যানার্জি, এবং সেই ঘটনাটা হওয়ার পরে, মানে 8-9 তারিখের ঘটনা হওয়ার পর থেকে বিধানসভায় দাঁড়াবার আগের মুহূর্ত পর্যন্ত এই নির্মল ঘোষ, তার ছেলে এবং ওখানকার যারা কাউন্সিলর সবাই মিলে, ইভেন উইথ দ্য হেল্প অফ ঘোলা পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ, তাকে ঘিরে রেখেছিল যে তাতে কোথাও যেতে না পারে এবং মোবাইলে কার সাথে কথা বলে। অতএব টু সেভ হার লাইফ, অ্যান্ড ওনার স্বামীর নামটা বলতে পারেনি। পরবর্তীকালে যখন ভোটে জিতলেন এবং ওনাকে একটা অভয় দেওয়া হলো যে আপনি সত্য ঘটনাটা যা আছে বলুন, তখন কিন্তু ওই আবেশে ব্যানার্জিটা এলো, যেটা এর আগে আপনাদের বলেছি। এবার আপনাদের বলি, আপনাদের জানতে হবে যে এতদিন পরে এই যে নার্স আজকে প্রথম ফোন করেছিল 3 টাইমস, অসুস্থ, আত্মহত্যা করেছে, আপনারা তাড়াতাড়ি আসুন, এটা পর্যন্ত সিজ করেনি না ক্যালকাটা পুলিশ, না সিবিআই, ওই সীমা পাহুজা। আপনারা আজকে বলতে চাচ্ছেন যে তদন্ত, আমাদের মুখ্যমন্ত্রী মিস্টার শুভেন্দু অধিকারী যদি আজকে মুখ্যমন্ত্রী না হতে পারতো, এটা তো অতল জলে আহ্বানে তলিয়ে যেত, কিছুই হতো না। তবু তো উনি আজকে এসছেন, যেহেতু উনি বুঝতে পেরেছেন যে আজকে পুলিশ কমিশনার থেকে শুরু করে ডিসি থেকে শুরু করে সবাইকে আজকে সাসপেন্ড করেছে, এক্সটেনশন করেছে। আপনারা বলতে পারেন, যারা আপনারা আজকে টিভিতে দেখছেন, আমি আপনাদের বলি যে ইন্দিরা মুখার্জি ডিসি সেন্ট্রাল, উনি ডিসি সেন্ট্রাল থাকতে ওখান থেকে সোদপুরে ডেড বডি ওখানে চলে গেল, এবং ওখানে যখন পোড়ানো হয় তখন উনি বাহিনী নিয়ে হাজির হলেন। কিন্তু 13 তারিখে যখন ক্যালকাটা হাইকোর্ট স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দিয়েছিল কোনো অবস্থাতেই যেন তথ্য ওখান থেকে না পাচার হয়, নষ্ট না হয়, 14 তারিখে যখন আরজিকর হসপিটালটা র্যানসেক হচ্ছে, তখন ইন্দিরা মুখার্জি কোথায় ছিলেন? আপনারা বলুন তো এই কথাটা। চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যে পুরো র্যানসেক করে দিল কোথায় ইমার্জেন্সি বিল্ডিংটা, এবং একজন নয়, শত আজকে উই ওয়ান্ট জাস্টিস বলে ম্যাস্ট করে দিচ্ছে পুলিশ দাঁড়িয়ে আছে, এবং ওখানকার একটা নার্সের জীবন বাঁচাতে আজকে বাথরুমে পর্যন্ত শেল্টার নিচ্ছে। সেখানে কোথায় এসি, কোথায় ডিসি, কোথায় আজকে ডিসি নর্থ, কোথায় আজকে এমএলএ? এটাতে সম্পূর্ণ নির্ভর করেছে, এবং প্রত্যেক ইনস্ট্রাকশন করছে। আজকে আমি দ্বিধাহীন করতে বলতে পারি যেটা আন্ডার দ্য ইনস্ট্রাকশন অফ দি দেন চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশনে সব কিছু হয়েছে। আবার আপনাদের বলছি, কারণ সিপিকে এই আজকের দিনে আপনারা ভাবতে পারছেন, যারা আজকে আপনারা শুনছেন, আমার তো চোখ দিয়ে জল বেরিয়ে যায়। কারণ আপনারা আমার এই বক্তব্যটা শুনে যারা বিরূপ মন্তব্য করছেন, শুধু ভেবে নিন যে এই মেয়েটি যে মারা গেছে সে মেয়েটি আপনার সন্তান, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আপনাকে বুঝতে পারছেন, গত 9 তারিখে 3:30-এর পরে অভয়ার মা রত্না দেবনাথ সিপির পা ধরছে যে আমার মেয়েটাকে একটু দেখতে দিন। পোস্টমর্টমে ওখানে মানে রিকোয়েস্ট করছে যে আপনারা আমার মেয়েটাকে একটু দেখতে দিন। সে পর্যন্ত দিচ্ছেন এই পুলিশ কমিশনার। আপনারা ভাবতে পারছেন, যাকে সাসপেন্ড করা হয়েছে,
বলছে না এখন তদন্ত চলছে। আরে ভাই, আমরা যখন পোস্টমর্টম করি, নিয়মটা হচ্ছে পোস্টমর্টম করলে রিলেটিভকে রাখতে হয়। সুরথাল রিপোর্ট যখন করা হয় তখন সেই সুরথাল রিপোর্টে যে থাকে তার মানে আত্মীয় সই করাতে হয়, তার স্টেটমেন্ট রেকর্ড করাতে হয়। কিন্তু তার সে ঘন্টার পর ঘন্টা পড়ে আছে, 3টে ইনফরমেশন 3 রকমভাবে দিচ্ছে। আজকে পুলিশ কমিশনার যখন 3.5 ঘন্টা পরে কান্না করে পুলিশ কমিশনের, আপনাদের আবার বলছি, পুলিশ কমিশনারের পায়ে ধরে জড়িয়ে ধরে বলেছেন অভয়ার মা যে আমি আপনাদেরকে পা জোরে ধরছি, আপনি আমাকে একটু মেয়েটাকে একটু দেখতে দিন। উনি বলছেন না এখন তদন্ত চলছে, দেখতে দেওয়া যাবে না। ভাবতে পারছেন কত বড় কনস্পিরেসি করে, কত বড় ক্রিমিনাল একজন পুলিশ কমিশনার। এবার কিছুক্ষণ পরে বলছেন যে আপনি সিএমের সাথে ফোনে কথা বলুন। চিন্তা করে দেখুন, উনি সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন তার ফোন লাগিয়ে দিয়েছে। ফোন লাগিয়ে তখন সিএম ওনাকে বলছেন যে খুব অন্যায় কাজ হয়েছে, অপরাধী যারা রয়েছে আরজি করে সবাইকে গ্রেপ্তার করা হবে। কোথায়, কাকে তো গ্রেপ্তার করা হয়েছে? অর্থাৎ এটা হচ্ছে কি প্রিপ্ল্যান্ড এজ অর্গানাইজড হয়েছে। আজকে আপনাদের বলতে বাধ্য হচ্ছি, সিট গঠন হয়েছে, হাইকোর্টে আবার গেছে। অভয়ের মা যে চিৎকার করছে, আমি অভয়ের মা যে অ্যাডভোকেট শিয়ালদা কোর্টে, তার ওনার সাথে পর্যন্ত আমি কথা বলেছি। যে পয়েন্টটা, কি পয়েন্টটা আপনাদের একটু জানাই। পয়েন্টটা হচ্ছে যেভাবে নাকি আজকে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, আজকে যে তথ্যগুলো সব নষ্ট করে দিয়েছে। আপনারা দেখুন, মিসিং করে দিয়েছে, ডিলিং করে দিয়েছে, আজকে বিভিন্ন দিক থেকে সমস্ত প্রিপ্ল্যান্ড ওয়াইজ সরিয়ে দিয়েছে। এবং সেটা আমি বলছি না তো, সেটা আপনার 1 থেকে 172 পৃষ্ঠা পর্যন্ত যে শিয়ালদার যে আজকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ উনি যেটা বলেছেন, মানে ভয়ঙ্কর তথ্য। ওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কেমন কি ক্যালকাটা পুলিশকে বলেছে, তেমন সীমা পাহুজাকে বলেছে, কীভাবে তদন্তটা সর্বনাশ করে দিয়েছে। এবং আজকে আপনাদের বলতে পারছে, ভাবুন তো, অভয়ার মার স্টেটমেন্ট পর্যন্ত নেয়নি। কোনোদিন শুনেছেন যে মহিলাকে আমরা সাধারণত ডেড বডি মারা গেলে আমরা থানা থেকে গাড়ি পাঠাই, অন হিউম্যানিটিক্যাল গ্রাউন্ড আমরা গাড়ি পাঠাই যে ওনাকে নিয়ে আসুন আমাদের থানায়। আর এরা 3বার ধরে ফোন করছে সোদপুরে, গাড়ি তো পাঠায়নি, আসার পরে অমানবিক অত্যাচার। একজন মারা গেছে, একজন তরুণী চিকিৎসক এত কষ্ট করে মেয়েটিকে মানুষ করেছে, সে মারা গেছে। সে যখন হসপিটালে এসছে, আরজি কর হসপিটালে, তার সাথে সাধারণত জল খাওয়ায়, বসায়, মা বসুন আপনি। কি দুর্ব্যবহার করেছে তার সাথে। তাকে দেখতে দেওয়া হচ্ছে না, পোস্টমর্টমে যেতে দেওয়া হচ্ছে না, ডেড বডি যেতে, যেখানে মারা গেছে। আবার বলছি, আপনারা হয়তো অনেকে বলছেন আজকে চেঁচামেচি করছে, কারণ আমি আরজি কর হসপিটালে গেছিলাম, এই কিছুদিন আগেও গিয়েছিলাম। ওখানে একজন ডাক্তার আছে, আমি বলে দিই, ওই ডাক্তার মিস্টার তাপস প্রামাণিক। আমার চোখে দেখা এই ছেলেটা সবচেয়ে ভালো লড়াই করছে, সবচেয়ে ভালো। নিজে প্রচণ্ড সিভিয়ার ইনজুরি হয়েছে, তার ভাগ্নেটাকে পর্যন্ত কিডন্যাপ করে দিয়েছে, যে সমস্ত এই সত্য ঘটনাগুলোর জন্য লড়াই করছে, তার ভাগ্নেকে পর্যন্ত কিডন্যাপ করেছে, জানেন আপনারা। অতএব তার এই যে তার সাথে আমি কিছুদিন আগে আরজি কর হসপিটালে সব দেখেছি, অনেক আগেই দেখেছি যে ওখানে কোথায় ওকে ধরা হয়েছিল, কোথায় মারা হয়েছিল। ওটা কনফারেন্স যেটা বলছেন আপনারা, সেই জায়গাটা নয় ভাই, এটা অন্য জায়গায় হয়েছে। তাকে হত্যা করে ওইখানে আনা হয়েছে, এবং যেখানে হত্যা করা হয়েছিল সেই রক্ত মোছার জন্য বেসিন যে মোছা হয়েছে, এটা আমি দেখে এসেছি। মুছে দিয়েছে, ভেঙে দিয়েছে সমস্ত কিছু। আজকে আপনাদের বলছি, যে মহিলা, যে নার্স আজকে ওনার মাকে প্রথম ফোন করেছিল, আচ্ছা তার মোবাইলটা সিজ করবে না? ক্যালকাটা পুলিশে করেনি, এই সীমা পাহুজাও করেনি। আমি আবার বলছি, এটা কোটি কোটি টাকা ডিল হয়েছে, কোটি কোটি টাকা ডিল হয়েছে। এবং আমি আপনাদের বলছি, আই এম রেডি টু ফিল দ্য কনসিকোয়েন্সেস, আমাকে অ্যারেস্ট করুন। এর মধ্যে সুপ্রিম কোর্টের দেন চিফ জাস্টিস মিস্টার চন্দ্রচূড়, ওনারও কিন্তু একটা প্রাণ ভরা আশীর্বাদ রয়েছে। আপনারা বলুন তো আজকে এই কথাটা, যে 18/8/2024 মিস্টার চন্দ্রচূড় স্বতঃপ্রণোদিত হয়ে সুমোটো করে কেসটা নিয়ে গেছিলেন। এবং আপনাদের মনে আছে যে উনি স্টেটমেন্ট দিয়েছিলেন, এই যে সিবিআই যে ক্লোজ কভারে যে রিপোর্টটা দিয়েছে, এটা ভয়ানক এবং ভাবার মতো। ভয়ানকটা কি, সেই রিপোর্টটা এখন বের করা হোক। আজকে দিনের পর দিন, 1 বছর 3 মাস, কতদিন আজকে উনি আজকে ওয়েট করে রাখলেন ওখানে, মানে তদন্তর কিছুই হলেন না। উনি ওখানে হাইকোর্টে আমাদের আরজি কর ইস্যুতে কি বলেন, ওখানে সিকিউরিটি গার্ড রাখতে হবে, মহিলাদের গার্ড রাখতে হবে। আরে তদন্তটা কি হলো সেটা আপনি বলুন। আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন? সাধারণ মানুষ ছিছি করছে আপনার জন্য।
তাহলে আপনার কোনো দায়িত্ব নেই, আপনার তাহলে নিতে গিয়েছিলেন কিসের জন্য? আপনাকে আমি বলছি, আপনি আজকে রিটায়ার্ড করেছেন, আপনাকে আজকে জনগণের যে ধ্বনিটা আমি প্রতিধ্বনির মাধ্যমে আপনাকে বলছি যে আপনি যে তদন্তটা নেওয়ার জন্য ইনস্ট্রাকশন দেবেন মার্ডার কেসটা এবং বললেন যে ভয়ানক খবর, সেটা আজকে 1 বছরের বেশি, 1 বছর 3 মাস ফেলে রেখে দিলেন, নানা রকম কায়দা করে আজকে ওয়েট করে দিলেন। তাহলে সাধারণ মানুষ তো ভাবতেই পারবে যে আজকে আপনি কেন ডিলে করালেন। ইন ভিউ অফ ভেরি ইমার্জেন্সি সিচুয়েশন যদি আপনি নিয়ে থাকেন, তাহলে এখন দেখা যাচ্ছে সাধারণ মানুষ যে কথাটা বলছেন, আজকে ক্যালকাটা পুলিশ শেষ করেছে, সীমা পাহুজা শেষ করেছে, এবং সেই ক্ষেত্রে আপনার একটা প্রাণ বড় আশীর্বাদ রয়েছে যাতে সত্য ঘটনা উদ্ঘাটিত হয়ে আজকে মেইন ক্রিমিনালগুলো আজকে অ্যারেস্ট হয়। আপনাদের একটা প্রশ্ন করছি আপনারা আমাকে বলুন তো, আপনাদের অনেক সোর্স আছে, আপনাদের শ্রদ্ধা জানিয়ে বলছি, আবেশ ব্যানার্জি ঘটনা পরে এখন কোথায় আছে? আপনারা বলুন যে আবেশ ব্যানার্জি, কার্তিক ব্যানার্জির ছেলে, ঘটনার পরে এখন কোথায় আছে? পশ্চিমবঙ্গে আছে, ভারতে আছে, না বিদেশে আছে? যদি জানতে চান, আপনারা যদি যান নেটে দেখে নিন, নেটে কি লেখা আছে নেটে দেখে নিন যে ঘটনা সুন আফটার দিস ইনসিডেন্ট সে এখানে নেই। কোথায় গেছে, কিসের জন্য গেছে? আমার বক্তব্য হচ্ছে যে তদন্তটা হওয়া উচিত সত্য ঘটনা উদ্ঘাটনের জন্য। আজকে আপনি বলছেন পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষ, সারা বিশ্বের বাঙালিরা আজকে এটা নিয়ে প্রাণ ভরা, আজকে তাদের যে দুঃখ বেদনা কষ্ট, আজকে তৃণমূল কংগ্রেসের যদি আজকে এই সরকার থেকে যদি আজকে উৎখাত করে দেয়, তার জন্য যে কটা ইস্যু আছে তার মধ্যে মেইন ইস্যু হচ্ছে গিয়ে অভয়াকে মৃত্যুর কারণ। ঘরে ঘরে যারা তৃণমূল কংগ্রেস করে তাদের বাড়ি মেয়েরা পর্যন্ত আজকে অভিশাপ দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের পরে ঘরে ঘরে সন্তান জন্ম করলে মমতা নাম দিত, আর 2000 এই কদিন আগে ইলেকশনের পরে এই অভয়ার মৃত্যুর ঘটনা পরে কেউ আর তার সন্তান, মেয়ে সন্তানকে মমতা নাম দেয় না। আপনারা খোঁজ দিয়ে দেখবেন যে তার মমতা নাম দেয় না, বলছে যে এই মমতা নাম হচ্ছে অভিশাপ। দ্রৌপদীর নামও যেমন আপনারা পাবেন না, বলে দ্রৌপদী হচ্ছে অভাগা, অনেকে পাবেন না, খুব কম পাবেন, তেমনি মমতা নামটাও কিন্তু আজকে এক্স মিনিস্টার, চিফ মিনিস্টারের জন্য আজকে ঘটনাটা হয়েছে, তার নেফোরিয়াস অ্যাক্টিভিটিসের জন্য। উনি বলছেন যে আমি সারা রাত মনিটরিং করেছি, আমি 100 বার ফোন করেছি, যতক্ষণ পর্যন্ত ডেড বডি মৃত্যু না পোড়ানো হয় ততক্ষণ পর্যন্ত আমি রেগুলার সারা রাত আমি জেগে আছি। আপনি ভাবতে পারছেন? তার মানে ডেড বডি ছিনতাই করে নিয়ে যাচ্ছে, আজকে নির্মল ঘোষের এবং তার ছেলেরা নেতৃত্বে আজকে ডেড বডি নিয়ে যাচ্ছে, সমস্ত কিছু তাহলে ওনার ইনস্ট্রাকশন হয়েছে। উনি তাহলে বলেছেন যে হ্যাঁ তোমরা পুড়িয়ে দাও তাড়াতাড়ি, ডেড বডি পোড়ালে পরে টাকা আমি দেব, আমার মায়ের ডেড বডি পড়লে আমি দেবো, আমার মেয়ে হলো, আর গিয়ে দেখছে টাকা দিয়ে দিচ্ছে, তাকে গার্ড করে রেখেছে। আপনারা শুনুন, ইন্দিরা মুখার্জি দ্য ডিসি সেন্ট্রাল, যাকে সাসপেন্ড করেছে, শত শত পুলিশ নিয়ে অভয়ের মাকে গার্ড করে রেখেছে, যেতে দিচ্ছে না ওখানে। আজকে ওই অভয়ের মৃত্যুর পরে ডেড বডি যখন যাচ্ছে ওখানে, অভয়ের মাকে আজকে 10 লক্ষ টাকায় ফুল ইউনিফর্ম অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস আজকে ঘুষ দিতে গেছে যে আপনি মুখটা বন্ধ করুন। তাহলে আমার মনে হচ্ছে আজকে আপনারা এটা নিয়ে আলোচনা করছেন। আমি তো আজকে অনেক অনুষ্ঠান, আমার সোদপুরে যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাচ্ছি না। কেন বলুন তো? মানে অভয়ের মার মুখ দেখলে, আমি এই কদিন আগেই তো একটা অনুষ্ঠানে ছিলাম, উনি ছিলেন, ওনার হাজব্যান্ড ছিলেন, শেখরবাবু ছিলেন, টুম্পা বলে মেয়েটি, কামদানি মেয়েটা, ও ছিলেন। তা আমি ওনার দিকে তাকাতে পারি না, এত কষ্ট যে তার মেয়ের মৃত্যুর, তো সে আজকে এতদিন পরে সে আজকে এখন স্টেটমেন্ট নিচ্ছে সেই নার্সের। তাহলে বুঝতে পারছেন এখানে কি তদন্ত হবে। আজকে হেলথ মিনিস্টার যেটা বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন, শুনুন, এই যে লক্ষ লক্ষ মানুষ, উই ওয়ান্ট এ জাস্টিস, উই শ্যাল ওভারকাম, উই ওয়ান্ট জাস্টিস কথাতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের এই বক্তব্যে সরকার বদলা হতে পারে, আজকে মুখ্যমন্ত্রী বদল হতে পারে, প্রধানমন্ত্রী বদল হতে পারে, জনবিক্ষোভ, কিন্তু বিচারকের আইনটা, এই কলমটা এতে চেঞ্জ হয় না। কারণ বিচারক যে রায়টা দেয় সেই রায়টা হচ্ছে গিয়ে তথ্যের উপর ভিত্তি করে, সায়েন্টিফিক এক্সপার্ট, মেডিকেল এক্সপার্ট, 160 স্টেটমেন্ট, এগুলো দেখে টেবিলে বসে চিন্তা ভাবনা করে জিজ্ঞাসা করে শাস্তিটা দেয়। আপনাদের আবার বলছি, এই যে ভাজাইনাল সোয়াব এবং সিমেন্ট চেঞ্জ করে দেওয়া হয়েছে, আপনাদের আবার বলছি যে এখন একটা স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে আজকে অভয়ার মা যে কথাটা বলেছিল যে এফএসএল এ আজকে ওখানে যারা বিশেষজ্ঞ ছিল তারা
আজকে সে চেঞ্জ করে দিয়েছে। ফরেন্সিক সায়েন্সের যে মেইন ভাইটাল জিনিসটা সেগুলো সব চেঞ্জ করেছে। কি ভিসারা রিপোর্ট আপনারা দেখুন কি বলেছে, পেপারগুলো দেখুন, পড়ুন, কি ভয়ঙ্কর। যে আজকে শিয়ালদা কোর্টে যে ইনভেস্টিগেশন করা হচ্ছে, সিট গঠন করা হচ্ছে, নানা রকম ইনস্ট্রাকশন দিচ্ছে। উনি তো বহু আগেই বলেছেন যে এফএসএল এ পর্যন্ত ভিসারা, কেন ভিসারা দেয় জানেন তো? ভিসারা দেয় এই কারণে যদি তাকে বিষ খাইয়ে মেরে দেয়, সেই বিষটা আদৌ কোন পর্যায়ের বিষ, কী ধরনের বিষ ছিল সেটা বোঝার জন্য। দেখুন আজকে সেই ভিসারাটা আজকে অভয়ার না পাঠিয়ে রহিমার রবে অমুকের পাঠিয়ে দিয়েছে। কে বলছে? সেই ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির একজন রেসপন্সিবল পার্সন আজকে চিঠি লিখে পাঠিয়েছে অভয়ার মাকে যে আমি সাক্ষী, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, চেঞ্জ করে দিয়েছে। তাহলে আপনি বিচার পাবেন কি করে? সমস্ত তথ্য যদি আজকে লোপাট করে দেয়, হ্যাঁ আমি যেটা চিৎকার করছি, ইয়েস নিশ্চয়ই বিচার পাবেন। কেন বিচার পাবেন না? কেন আজকে তাদের পানিশমেন্ট হবে না? আপনারা দেখে নেবেন ভারতীয় ন্যায় সংহিতা 238, ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স এবং মিস ইনফরমেশন। 192 ঘন্টা আজকে সন্দীপ ঘোষকে ইন্টারোগেশন করেছেন কিসের জন্য? তার ল্যাপটপ থেকে শুরু করে, সিডিআর থেকে শুরু করে, টাওয়ার লোকেশন থেকে। যেদিন মারা গেছেও বলেছিলাম বারুইপুর নার্সিংহোমে আছে, দেখুন। আর যখন নাকি আজকে মোবাইল এবং টাওয়ার লোকেশন দেখলো, দেখা যাচ্ছে যে সেই অভয়া যেদিন মারা যাচ্ছে ভোরবেলাতে সন্দীপ ঘোষ আরজিকর হসপিটাল রয়েছে। আচ্ছা, বারবার সিবিআই আজকে হাইকোর্টকে, সুপ্রিম কোর্টকে জানাচ্ছে যে এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক আজকে কনস্পিরেসি, এটা হচ্ছে প্রি প্ল্যান্ড ওয়াইজ অর্গানাইজড ওয়াইজ মার্ডার। বারবার বলছে, শিয়ালদাতে বলেছে, হাইকোর্টে বলেছে, সুপ্রিম কোর্ট। সেই সিবিআই আজকে কিন্তু কেন দেখুন আজকে ওরাং ওটাংয়ের মতো ডিগবাজি খেয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, যদি কোনো এই ধরনের ঘটনা ঘটে তাহলে জোজ ওর দ্য রেসপন্সিবল অফিসার, তাদের এগেনস্ট অ্যাকশন। সাসপেনশনে কিছু হবে না। সাসপেনশন হচ্ছে রাজের হালে থাকবে, 1/3 বেতন পাবে, শুয়ে শুয়ে খাবে, কাজু বাদাম খাবে, ওই ভিডিও দেখবে, ওই সিনেমা দেখবে। হবে না, এদের অ্যারেস্ট করা দরকার। আমার মনে হচ্ছে আজকে আপনাদের বলে দিচ্ছি যে কেসটাতে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, মিস ইনফরমেশন, ক্রিমিনাল কনস্পিরেসি, অ্যাবেটমেন্ট অ্যান্ড কমন ইন্টেনশন, এই কেসে ইমিডিয়েট এদের অ্যারেস্ট করা দরকার। এই অভিক সেন থেকে শুরু করে, বীরপক্ষ থেকে শুরু করে যারা আছে নর্থ বেঙ্গল। আচ্ছা আপনারা একটু বলুন তো, নর্থ বেঙ্গলে এর আগে বহু চিফ মিনিস্টার গেছে। নর্থ বেঙ্গলে এই বর্তমান যে মুখ্যমন্ত্রী আছেন মিস্টার শুভেন্দু অধিকারী অনেকবার যাচ্ছে। বিগত মুখ্যমন্ত্রী মিসেস মমতা বন্দ্যোপাধ্যায় যখন নর্থ বেঙ্গলে গেল, সেখানে নর্থ বেঙ্গলের যে ডাক্তারের যে গ্রুপটা যে কোশ্চেনেবল, তাদের এতজন, প্রায় 70 থেকে 80 জন ডাক্তার নর্থ বেঙ্গল গ্রুপকে নিয়ে চলে গেছে ওখানে। কেন? খুশিতে যে দারুণ কাজ করেছো তোমরা, ডেড বডি পুড়িয়ে দিয়েছো, সাক্ষী দাওনি, তোমাদের তো ধরেনি। কোনো মুখ্যমন্ত্রী এরকম করে? এখন পর্যন্ত মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হচ্ছে না, এখন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হচ্ছে না। আপনারা জানছেন তো, আইন যদি সবার ক্ষেত্রে সমান হয়, গত পরশুদিনই দেখলাম হাইকোর্ট দেখছে, বলছে যে 16টা কেস এগেনস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়, 16টা। আপনি ভাবতে পারছেন আপনার আমার হলে কি হতো? সেখানে অ্যান্টিসেমিটিক বেল চাচ্ছে, যাবে না, অমুক চাচ্ছে। এই বিগত দিনে গভর্নমেন্ট, দি দেন চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডার মানেনি, প্রত্যাখ্যান করেছে। হাইকোর্টের বিচারকরা অর্ডার দেয়, এটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব হচ্ছে মুখ্যমন্ত্রীর এবং সেই ধরনের সরকারের, কিন্তু উনি মানেনি। আজকে সেই হাইকোর্টেই কিন্তু আজকে হাতে পায়ে ধরতে যাচ্ছে যে আমাকে রক্ষা কবচ দাও, আমি এখন বিদেশে ট্রিটমেন্টে যাব। কেন? আমার এখানে ব্যাঙ্গালোর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কত চোখের ভালো ভালো ডাক্তার আছে, বলেছে পিজিতে দেখো, উনি যাবেন বাইরে। অর্থাৎ আমার যেটা মনে হয় যে ইমিডিয়েট যে তদন্তগুলো শুরু হয়েছে, আজকে এই দেখলাম আমি হঠাৎ যে এতদিন পরে ওই সেই নার্স যে ইনফরমেশন দিয়েছিল তার মোবাইল সিজ হয়েছে। এটা হাস্যাস্পদ না? যে কিছু করারও নেই। নতুন যিনি আজকে সিবিআই হয়েছেন, উনি ভিজিট করেছেন। আপনাদের আমি একটু বলে দিই একটা কথা, যেটা আমার খুব খারাপ লাগে। আপনারা দেখবেন যে আমরা সুরতহাল রিপোর্ট যেটা করি, মানে সুরতহাল রিপোর্টটা কী হয়, যখন মারা যায় তখন আশেপাশে রিলেটিভকে জিজ্ঞাসা করে কজ অফ ডেথ জানা, সাক্ষী নিয়েছে সুরতহাল রিপোর্টে ডেড বডি পূর্ব দিকে আছে না পশ্চিম দিকে আছে ডেড বডি, টপোগ্রাফি অফ দ্য প্লেস অফ অকারেন্স। টপোগ্রাফি অফ প্লেস অফ অকারেন্স ওই কনফারেন্স রুম। আপনারা এখনও জানতে পারছেন না কনফারেন্স রুম নয় ওটা, ওটাকে চেঞ্জ করে নিয়ে আসা হয়েছে। 3টে চাদর চেঞ্জ করা হয়েছে।
প্রফিউজ ব্লিডিং, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে। আজকে সিএফএসএল এর রিপোর্টটা দেখুন, আর স্টেট গভর্নমেন্টে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এফএসএল এর রিপোর্টটা দেখুন, কত টাকা খেয়ে এগুলো করেছে। আজকে সিএফএসএল এর রিপোর্ট দিচ্ছে যে কিভাবে আজকে এই টাইমটা মানে ইমিডিয়েট ওটা এফএসএল এর রিপোর্টে এক্সামিনেশন করতে হয়। কিভাবে দেখুন আজকে ক্যালকাটা পুলিশ কখন হয়েছে, কখন ওটা পাঠিয়েছে সিএফএসএল। কন্টামিনেটেড কথাটা মানেটাই তো বোঝা যাচ্ছে যে ভেজাল করে দিয়েছে, দূষিত করে দিয়েছে, মিশ্রিত করে দিয়েছে, মানে যাতে না বোঝা যায় হু ইজ দ্য অ্যাকচুয়াল ক্রিমিনাল। ওখানে যখন দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে একাধিক পুরুষের বীর্য রয়েছে, একটা মিক্সড করে দিয়েছে ইনজেক্ট করে। ভাবুন কত বড় সুপার ব্রেন। যাতে আজকে হাইকোর্টের বিচারপতিরা বলেছেন যে মনে রাখতে হবে যারা এই ক্রাইমটা করেছে তারা কিন্তু সাধারণ মানুষ না, তারা কিন্তু ডাক্তার। অর্থাৎ প্রি প্ল্যান্ড ওয়াইজ যাতে ধরা না পড়ে তার জন্য প্রি প্ল্যান্ড ওয়াইজ এগুলো কিন্তু করে রেখেছে। আজকে সেই দিন, যে দিনে মানে 8 তারিখে প্ল্যান হয়েছে তাকে কি করে খুন করবে। দেখবেন, মনে রাখবেন যে ফুটবল খেলা হলো, ক্রিকেট খেলা, গন্ডগোল হলো, হঠাৎ হলেও চাকু মেরে দিল। এটা তা না, এটা প্ল্যান করেছে। কি প্ল্যান? প্রথম হচ্ছে থট, তারপর হচ্ছে ড্রিম, শুয়ে শুয়ে চিন্তা করেছে কীভাবে এটা বাস্তবে পরিণত করব। তারপর হচ্ছে প্রিপারেশন, কী করে প্রিপারেশন হয়েছে। তারপর হচ্ছে অ্যাকশন। আচ্ছা, আপনাদের মনে অনেকে আপনারা দেখলাম একটা জায়গায় লিখেছেন যে আরজি করে হত্যাটা কেন হলো। দেখুন, আজকে কিন্তু এই অভয়াকে গাড়িটা পর্যন্ত অ্যাটাক করেছিল অনেক আগে। আজকে যদি বাইরে ওকে খুন করা হতো তাহলে এই স্কোপটা পেতো না। এই ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্সটাকে আজকে অক্ষত যাতে না থাকে তার জন্য 50-60 জন মনে হচ্ছে চিড়িয়াখানা বাঘ দেখতে এসে সব ঢুকিয়ে দেওয়া, এবং তার মধ্যে ওখানকার লোকাল কাউন্সিলর এবং ডেপুটি মেয়র, আপনাদের বলেছি ডেপুটি মেয়র, এরা সমস্ত ইনভলভড। আমি যেটা মনে করে থাকি যে সীমা পাহুজা যে আমরা অনেক আশা নিয়ে করেছিলাম, এরা মানে মিলিঝুলি সরকার হয় না, এরকম মিলিঝুলি করে আজকে মামলাটাকে শেষ করতে চেয়েছে। কিন্তু যে কেসটা আবার রিওপেন হয়েছে, সিট গঠন করা হয়েছে, এ সমস্ত করলেও অভয়ার যে অ্যাকচুয়ালি তথ্য, সেই তথ্যটা পাওয়া খুব মুশকিল আছে। কারণ আপনার ফিঙ্গারপ্রিন্ট পাবে না, আপনার ওখানে ফুটপ্রিন্ট পাবে না, আপনার ওখানে সিমেন্ট পাবে না। যেটাতে সঞ্জয় রায়কে যে পানিশমেন্ট দিয়েছে, ওনার বিচারকের কিচ্ছু করার ছিল না, কারণ ওখানে ডিএনএ প্রোফাইলে পাওয়া গেছে। তার মানে সঞ্জয়ের থেকে যেভাবেই ওকে, আপনার সঞ্জয়ের স্টেটমেন্টটা দেখেছেন যখন নাকি 18 তারিখে ওকে রায় দিচ্ছে, তোমার রায় শুনবে চিৎকার করছে, 20 তারিখে রায় দিচ্ছে। আপনারা যে শুনেছেন সঞ্জয়ের যে চিৎকার করে বলছে আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে ক্যালকাটা পুলিশ কথা বলতে দিচ্ছে না, আমাকে বিনীত গোয়েল ফাঁসিয়ে দিয়েছে, আমাকে ভয় দেখানো হচ্ছে। ওর চুল নাকি টেনেছিল, চুল টেনে সেই চুলটা রেখে দিয়েছে। এটা কারা করেছে আপনাদের একটু বলে দিই, এটা শুনে নেবেন, পেপারগুলো পড়ে দেখবেন। ওই যে ডেড বডিতে এই সমস্ত যে ঢোকানো, চুল রাখা, এগুলো করেছে ক্যালকাটা পুলিশের ফিঙ্গারপ্রিন্টের এক কনস্টেবল, হু ইজ ইনভলভড অ্যান্ড ওয়াজ পোস্টেড ইন ফিঙ্গারপ্রিন্ট ডিপার্টমেন্ট। একজন কনস্টেবল মাত্র 30 মিনিটে ঢুকে সমস্ত কাণ্ড করে বেরিয়ে চলে এসছে। আমরা তো পেপারে পড়ছি, যে পেপারের মাধ্যমে আমি জানতে পেরেছি যে শিয়ালদা কোর্টের বিচারক বলেছে যা তথ্য প্রমাণ আছে যদি প্রমাণিত হয় তাহলে ওসি বটতলা এবং সন্দীপ ঘোষের ফাঁসি হয়। ঠিকই বলেছেন, এবং এই কথাটা বলার জন্য তো আমাকে ডাকা হয়েছিল যে তুমি কি করে কথাটা বললে যে তুমি ওসি ফাঁসি হবে। কিন্তু আমি দেখিয়ে দিয়েছি পেপার কাটিং, টাইমস অফ ইন্ডিয়ান বিভিন্ন জায়গায় বিচারক কি বক্তব্যটা বলেছে। আমাকে আবার একটা প্রশ্ন করেছিল যে তুমি চিফ জাস্টিস সুপ্রিম কোর্ট সম্পর্কে বিরূপ মন্তব্য করছো। আমি বলছি আপনি পেপারগুলো দেখুন, চায়ের দোকানে যান, বিভিন্ন জায়গায় যান, যে সাধারণ মানুষ ভান্ডারে যায় সে বলছে যে ভাইরে ভ্যান্ডারে যারা তরকারি বিক্রি করে, যারা বড় বাজার ইয়েতে যায়, কোলে মার্কেটে যায় ক্যানিং লোকাল থেকে ভ্যান্ডারে সবজি নিয়ে, তারা বলছে 10 তারিখে 11 তারিখে আমি যাচ্ছি সেখানে, আমি শুনছি যে তারা বলছে যে কোনো শিক্ষিত ডাক্তার উলঙ্গ হয়ে আত্মহত্যা করে। আমাদের গ্রামে কত মেয়ে আত্মহত্যা করেছে বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে কৌতূহল। আর এটা ক্যালকাটা পুলিশের বাবুরা জানতে পারছে না, আমাদের মুখ্যমন্ত্রী জানতে পারছে না। দেখুন, তারা জানতে পারছে, আমার সিবিআই জানতে পারছে না, আমার ক্যালকাটা পুলিশের বড় বড় কর্তারা জানতে পারছে না। জানতে পারছে কারণ যেভাবেই হোক অভয়ার কেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি বহুদিন আগে ভেবেছিলাম যে এই কেসটাতে হচ্ছে গিয়ে যে আমাদের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো যেটা আছে সেখানে
ক্রাইম এগেনস্ট ওমেন রিপোর্টে যদি যায় খুব অসুবিধা আছে, আমরাও সেটা দেখেছি, আমি ওই অ্যাঙ্গেলে করেছিলাম। কিন্তু অভয়ার মা আমাকে অনেক আগে বলে হাত ধরে বলেছিল এটা আপনি বলবেন না, আমি খুন হয়ে যাব। কিন্তু উনি ইলেকশন জেতার পরে দীপ্ত কণ্ঠে যখন এই বক্তব্যটা বলেছে যে ওই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক ব্যানার্জির ছেলে আবেশ ব্যানার্জি সরাসরি যুক্ত, তার গায়ে রক্ত ছিল, আমি সাথে সাথে খবরটা নেওয়ার পরে আমি খোঁজ দিলাম, ও কেপিসি হসপিটাল থেকে পাস করেছে এবং ঘটনা পর থেকে হাওয়া। তাহলে যদি হাওয়া হবে কেন? আজকে আপনারা দেখছেন কয়লা পাচার কাণ্ডে বিনয় মিশ্র পালিয়ে গেছে বিদেশে, কেন, কি কারণে? আজকে জাকির নায়েক, আপনারা মনে রাখবেন, জাকির নায়েক দেখবেন খুব বড় বড় কথা বলে, এই ধর্ম নিয়ে খুব কত বড় কথা বলে, এখানে কোটি কোটি টাকা ঝেড়ে এখান থেকে যে তখন অ্যারেস্ট করবে সে পালিয়ে চলে গেছে পর্তুগাল, কেন? ইয়েস, তার মনে রয়েছে আমি অপরাধ করেছি। তার মানে আবেশ ব্যানার্জি যে আজকে এর মধ্যে ইনভলভ সেটা আজকে প্রমাণিত। আমার মনে হচ্ছে যে আজকে সিবিআই নতুন যে সিট গঠন করেছে, উনি যিনি এসছেন আমি দেখলাম, হ্যাঁ উনি গেছেন, উনি স্পট ভিজিট করেছেন, তবে তথ্যসূত্র যেটা মিসিং হয়ে গেছে, যেগুলো আজকে মুছে দিয়েছে, এবং যারা মুছে দিয়েছে আপনি জানবেন না, ফিঙ্গারপ্রিন্ট মুছে দিয়েছে মানে কাপড় দিয়ে নয়, ওটাকে কেমিক্যালের মাধ্যমে মুছিয়ে দেওয়া হয়েছে। কারণ ওই ফিঙ্গারপ্রিন্টের যারা ডিপার্টমেন্ট আছে তারা জানে কি করে ফিঙ্গারপ্রিন্ট তুলতে হয়। যেমন আপনি ভোট দেন, ভোট দেওয়ার পর হাতে একটা কালি থাকে, আপনি দেখুন রাত দিন ধরে ঘষে চলেছেন, কোনো দিন উঠতে তুলবেন না, কিন্তু আপনি দেখুন একটা কেমিক্যাল আছে, আপনি দেবেন উঠে যাবে, ওরা সেটা জানে। তাহলে আমার মনে হচ্ছে যে যারা আজকে এতে ইনভলভ রয়েছে তাদের কেন অ্যারেস্ট করা হবে না? এবং এটা তো আজকে সরাসরি প্রমাণিত যে দি দেন চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্টলি ইনভলভড ইন দিস মার্ডার কেস। কেন তা না তো উনি এই কথা বলছেন কেন? আমার কাছে এখনো ভিডিও রয়েছে যে আমি সারা রাত ধরে আমি ফোনে যোগাযোগ করেছি, আমি 100 বার সিপিকে ফোন করেছি, ডেড বডি না পড়ানো পর্যন্ত আমি সারা রাত জেগেছিলাম। এই কথাটা কি কারণে বলেছিল শুধু এইটাই প্রমাণ করছে। একটা কথা বলি, আপনারা জানেন হলদিরাম ভুজিয়াওয়ালা, ও একটা ছেলেকে খুন করেছিল বড় বাজারে, খুন হয়েছিল, কিন্তু কে যে ওই ঘরটা ওনার দরকার, উনি ভুজিয়ার দোকানটা করবে, টাকা ওই ঘরটা দরকার, কিন্তু ছেলেটা বলেছিল বিহারের ছেলে যে না আমাকে 1 লক্ষ 10 লক্ষ টাকা দিল, আমি ঘরটা ছাড়বো না। দেখুন মার্ডার হয়ে গেল। ক্যালকাটা পুলিশ কত সুন্দর তদন্ত করেছে, মাত্র 1 বছরের মধ্যে চার্জশিট দিয়ে জেল করে দিচ্ছে কাকে? এই প্রভু শঙ্কর আগরওয়াল, মানে হলদিরাম ভুজিওয়ালা। কেন? ও কি হচ্ছে স্পটে ছিল? ও কি আশেপাশে ছিল? তাহলে আমার নিয়ম রয়েছে, অ্যাবেটমেন্ট, কনস্পিরেসি, আমি বাইরে থেকে ইনস্ট্রাকশন দিতে পারি, মেরে দাও। তাহলে বাইরে থেকে যদি কেউ ইনস্ট্রাকশন দেওয়ার জন্য হবে, এই ক্যালকাটা পুলিশ কেন করেনি? 5 দিন তো ছিল, এটা তো স্পষ্ট রয়েছে। আরও অনেক অনেক ঘটনা রয়েছে, আমি আপনাদের বলতে চাচ্ছি না। কিন্তু আমি মনে করে থাকি যে তদন্তটা নির্ভর করে হচ্ছে কি যে সায়েন্টিফিক এক্সপার্ট, মেডিকেল এক্সপার্ট, 164 স্টেটমেন্ট এর উপরে। আমরা যেটা পড়েছি, ক্রিমিনোলজিতে পড়েছি, আমরা পিটিসি ট্রেনিংয়ের সময় আমরা দেখেছি, ডেথ ম্যান টেলস এ টেল, মানে মৃত ব্যক্তি কথা বলে। এটা আমাদের শিখিয়েছিল ভাই। তার কথাটা হচ্ছে মৃত ব্যক্তি কথা বলতে পারে না, কারণ টাং সিজড হয়ে যায়, চোখ মৃদু হয়ে যায়, মরে আসে। তাকে কথা বলানো হয় ভালো। ফ্রম দ্য ক্রিমিনালিস্টিক স্ট্যান্ড পয়েন্ট এ লট অফ ইনফরমেশন মে বি অবটেন বাই গুড ইনভেস্টিগেটিং অফিসার। এই ইনভেস্টিগেটিং অফিসার কথা বলায়, সেটা হচ্ছে গিয়ে সায়েন্টিফিক এক্সপার্ট, মেডিকেল এক্সপার্ট এবং এই সায়েন্টিফিক এক্সপার্ট ফুটপ্রিন্ট থেকে ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে সমস্ত কিছু। মেডিকেল এক্সপার্ট হচ্ছে গিয়ে আপনার পোস্টমর্টম রিপোর্ট থেকে শুরু করে সব শেষ করে সমস্ত। আমি আপনাদের আবার বলছি, এখানে এই যে ইনস্ট্রাকশনে যা কিছু দেখছেন বিনোদ সিপি কিন্তু করেনি, তার থেকেও বড় র্যাঙ্কের এক আইপিএস অফিসার দাঁড়িয়ে থেকে এগুলো। একটা সাব ইন্সপেক্টর ওয়াজ দ্য সাফিসিয়েন্ট টু ইনভেস্টিগেট দিস কেস মেটিকুলাসলি। একজন সাব ইন্সপেক্টর অভয়া কেসে যথেষ্ট ছিল, তা নয়তো আজকে ধনঞ্জয় চ্যাটার্জির আজকে ফাঁসি হতো না, ওই সাব ইন্সপেক্টর করেছে। আজকে ওই আপনারা দেখুন প্রভুজির যে কথাটা বললেন, এক সাব ইন্সপেক্টর তদন্ত করে, ওখানে মুখ্যমন্ত্রীকে বলতে হয়নি যে ধনঞ্জয়ের ব্যাপারে সারা রাত আমি মনিটরিং করেছি, ওখানে সিট গঠন করতে হয়নি, ওখানে কিন্তু একদম সোজা ইনভেস্টিগেশন অফিসার আইও একা সাব ইন্সপেক্টর মনিটরিং করতে পারে, কিন্তু কি অসাধারণ তদন্ত করেছে, ফাঁসি পর্যন্ত হয়েছে। আর অনেকে বলে বেড়াচ্ছেন ধনঞ্জয় গরিব বলে, আরে ভাই জেনে নেন না, আপনারা জানেন না একটু দয়া করে, ফাঁসি এভাবে হয় না। ফাঁসি সেশন কোর্ট দিল, আপনি হাইকোর্টে যেতে পারেন, টাকা না দেখলে সরকার করবে,
হাইকোর্টে বললো, স্ট্যান্ড রাখলো যে না, তাই হবে না, এটা ফাঁসি হবে। ডিভিশন বেঞ্চে যেতে পারেন, ডিভিশন বেঞ্চে হলো না, সুপ্রিম কোর্টে যেতে পারেন, সুপ্রিম কোর্ট বললো হবে না, ফাঁসি হবে। আপনি লার্জার কোর্টে যেতে পারেন, লার্জার কোর্টের পরে আপনার কিউরিটি পিটিশন দিতে পারেন। ভারতের একমাত্র আমাদের এই গণতন্ত্র দেশে আছে কিউরিটি পিটিশন দিতে পারেন। যদি তাও না হয় রাষ্ট্রপতির কাছে যাবেন, ওটাকে বলে মার্সি প্রেয়ার। রাষ্ট্রপতি কি করে জানেন? ওখানে সম্পাদক মণ্ডলী বসাবার পরে ওই সমস্ত কেস ডকেটটা প্রত্যেককে দিয়ে দেয়, দিয়ে ওখান থেকে বের করার চেষ্টা করে যে ফাঁসি ছাড়া ওকে অন্য কোনো যাবজ্জীবন দেওয়া যায় কি না। কিন্তু ভবানীপুরে সাব ইন্সপেক্টর এত সুন্দর তথ্য সমৃদ্ধভাবে দিয়েছে, বের করতে পারে। অনেকে বলে, দেখুন, যারা বলে আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি কেস ডকেটটা দিয়ে দেবো, আমি ওটা বের করেছি। আচ্ছা তুমি যেটা বলছো এটা আমার না, তোমার নয়, ঘরে ঘরে আজকে সত্যি আমার তো আজকে চোখ দিয়ে জলে, আমি দুঃখে যাইনি আজকে। নিশ্চয়ই আমাকে অনেকে ডেকেছে, আমি কি করবো, ওনার মায়ের দিকে আমি তাকাতে পারি না। একটা মেয়ে ফুল পর্যন্ত ছিঁড়তে দিত না, আপনারা জানেন, ওর বাড়িতে গেলে ফুল পর্যন্ত ছিঁড়তে দিত না, যে না, ফুলগুলোর জীবন আছে, যখন ঝরে পড়বে তখন নেবে। আর সেই মেয়েটাকে কি করে প্ল্যান করে এই আবেশ ব্যানার্জির বাবা, আজকে বলে দিচ্ছি, আমি গেছি বাগরি মার্কেটে, আমি গেছি, শুনে রাখুন, মেহতা বিল্ডিং, বাগরি মার্কেট, আপনারা আমার সাথে যাবেন, যে কত লোক আমার সাথে রয়েছে, তারা আমাকে দেখিয়ে দিয়েছে যে কোন ওষুধের দোকান থেকে আবেশ ব্যানার্জির বাবা কার্তিক ব্যানার্জি 2 নম্বরই ওষুধ আনতো, এবং এইখানে ওনার একটা ইনভলভমেন্ট রয়েছে, যেটা আজকে অভয়া জানতে পেরেছিল, যে এই 2 নম্বরই ওষুধগুলো আজকে 10 টাকার ওষুধ 50 পয়সা নিয়ে এসে সমস্ত বিক্রি করছে, এবং মুমূর্ষু রুগী যেগুলো আজকে ক্যান্সার হয়েছিল, সেই কোটি কোটি টাকা আজকে এই কার্তিক ব্যানার্জি নাকি যুক্ত। আমার কাছে তো পেপার রয়েছে কাটি। অতএব আমার মনে হয় যে আমি যা বলি স্পটে যাইনি, আমি যা বলি পেপার কাটিং থেকে বিভিন্ন টিভি চ্যানেলে যে সমস্ত বিশেষজ্ঞরা, যেমন মিস্টার নজরুল ইসলাম, যেমন আজকে মিস্টার পঙ্কজ দত্ত, যেমন আপনি এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রিমার্কগুলো পাস করেছে, সেইগুলো থেকে আমরা বলি। আমরা তো স্পটে যাইনি, যখন মেরেছিল তখন তো আমরা স্পটে থাকি। অতএব যে তদন্তটা হচ্ছে, সেই তদন্ত আজকে সন্দীপ ঘোষ দাঁড়িয়ে থেকে খুন করেছে আমি বলতে পারবো না, কিন্তু ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স এটাই সাফিসিয়েন্ট। এটাই হোক না, এখানেই তো 10 বছর জেল আছে। ক্রিমিনাল কনস্পিরেসি, অ্যাবেটমেন্ট, কমন ইন্টেনশন, এতেই শাস্তি হবে। আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে যদি সত্যি আবেশ ব্যানার্জি জড়িত না থাকে, তাহলে এতবার আবেশ ব্যানার্জির নাম বলার পরে আবেশ ব্যানার্জি কেন মানহানির মামলা করছে না? একদম ঠিক, একদম। সাধারণ রামশ্যাম যদুমন্ত্রী একটা কথা বললে দেখবেন কেস করে দিয়েছে, সাথে সাথে কেস করে দিয়েছে, মানহানি মামলা, 1 কোটি টাকার মামলা। এই তো কদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললো উইথড্র না হলে 1 কোটি টাকার মামলা করবো, এটা করছে না, মুখ আছে। আজকে আবেশ ব্যানার্জির যে এই ঘটনাতে রয়েছে, সেই ঘটনা অভয়ার মার কাছে সেরকম তথ্য না থাকলে উনি বলেন, উনি তো সমস্ত বলে দিচ্ছে যে করবো। আমিও তো বলছি, আমি যে কয়েকদিন আগে আরজিকর থেকে গেলাম, সেখানে আমাকে তো ওখানকার ডাক্তাররা সব দেখিয়ে দিয়েছিল যে কোথায় কীভাবে হয়েছে না হয়েছে, এবং একটা বলি, অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ সুপ্রিম কোর্ট এখনও কিন্তু ওখানে সিআরপিএফ আছে, আমি দেখেছি ওখানে সিআরপিএফটা দাঁড়িয়ে আছে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, যে কথাটা বললে সত্যি তো ডিফার্মেশন স্যুট করতো, করেনি কেন? নিজে ইনভলভ রয়েছে, আরও ফেসে যাবে। ক্যান্সার রুগী যখন নাকি ট্রিটমেন্টে যায়, ডাক্তার কখনো কখনো বলে দেয় যে 70-80 বছর হয়ে গেছে, এটাকে কিছু করাবেন না, কারণ যদি খোঁচানো হয় ওটা আরও স্প্রেড আউট হয়ে যাবে, স্প্রেড আউট হয়ে মানে ব্রেনে চলে যাবে, মৃত্যু হয়ে যাবে, বরঞ্চ এই সময় যা আছে থাকুক, খেতে দিন। এই যদি আবির ব্যানার্জি এটা নিয়ে করতো, ওই যেরকম হয় ওই রকম সমস্ত তথ্য বেরিয়ে যেত। আর আসুক না, ও কোথায়। আচ্ছা আরেকটা দর্শকবৃন্দ, আপনাদের একটা ইনফরমেশন দিচ্ছি, এই যে ডাক্তাররা দীর্ঘদিন দেখছেন, আজকে কয়েকজন ডাক্তার দেখুন খুব চেঁচামেচি করছে না, তাদেরকে জিজ্ঞাসা করুন তো, যে আপনারা যে এত বক্তব্য রাখলেন, এই অভয়ার মামলার জন্য কোটি কোটি টাকা তোলা হয়েছে নাকি, তাহলে এখন পর্যন্ত কত টাকায় অভয়ার ট্রাস্টটা যে হচ্ছে ওখানে দিয়েছে? 1, 2 নম্বর, কজন ডাক্তার এই অভয়ার কেসে আজকে সাক্ষী হয়েছে? আপনারা জিজ্ঞাসা করবেন এদেরকে, কজন আজকে অভয়ার কেসে অনিকেত বাবুকে জিজ্ঞাসা করবেন, যে অনেক বড় বড় চেঁচাচ্ছে তো, ওনার হয়ে আমি এবিপি আনন্দে আমি অনেক বক্তব্য রেখেছি, ওনার পাশে ছিলাম, কিন্তু সেদিন আরজিকর ইস্যুতে কয়েকজন ডাক্তার বললো, স্যার আপনি সেদিন অনিকেত মাহাতোকে নিয়ে অনেক কথা বললেন, ঠিক আছে, ওনাকে একটু জিজ্ঞাসা করুন তো, যে উনি তো সব জানেন, উনি তো চিফ মিনিস্টার এই কনফারেন্সে ছিলেন, উনি যখন সব জানেন,
এখন প্রকাশ্যে বলছে, তাহলে এই অভয়ার মার্ডার কেসে কজন সাক্ষী হয়েছে জিজ্ঞাসা করুন তো। সত্যিই তাই, একমাত্র তাপস প্রামাণিক বলে একটা ছেলে আছে ডাক্তার, যিনি আরজি করে ছিল, সেই ছেলেটাকে আমি থ্যাঙ্কস জানাই। সেই ছেলেটা আজকে নানা রকম শারীরিক প্রতিবন্ধকতা সূত্র কি লড়াই করে চলেছে ছেলেটা, এবং তাকে আজকে কর্নার করে দিচ্ছে, যেহেতু আজকে সত্য কথা বলেছে। আমি তার পাশে, আমি বলে আমি তোমার পাশে থাকবো। তার ভাগ্নেটাকে পর্যন্ত কিডন্যাপ করে দেওয়া হয়েছে। সে পুলিশ আজকে সেই ভাগ্নেকে উদ্ধার তো করেনি, ও উদ্ধার করে পুলিশকে বলছে। ভাবতে পারছেন কত বড় একটা কনস্পিরেসি। অতএব এই সরকার পরিবর্তনটা হয়েছে, আপনারা অনেকে বলছেন যে আজকে না, এই সরকার যদি পরিবর্তন হয় 95% মানুষ যে ভোট দিয়েছে তার মধ্যে প্রথম যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে কি, সেটা হচ্ছে কি এই অভয়ের মৃত্যুকাণ্ডের জন্য ঘরে ঘরে যত মহিলা ছিল তারা আজকে প্রাণ ভরা অভিশাপ দিচ্ছে যে এই ফ্যামিলিটা একেবারে চরম সর্বনাশ করে দিচ্ছে। সব ক্ষেত্রে আপনি দেখুন, একেবারে হাঁসখালি থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু আপনি দেখুন। কিন্তু এটা তো আলাদা, এই মৃত্যুটা তো আলো আধারিত হয়নি, আজকে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে হয়নি, একটা সুপার স্পেশালিটি হসপিটালে আজকে 36 ঘন্টা ডিউটি করার পরে আজকে তাকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন আরেকটা খবর, অভয়ার কিন্তু সেই দিন ডিউটি ছিল না। আপনি খোঁজ দেবেন, অভয়ার মাকে জিজ্ঞাসা করবেন, অভয়ার কিন্তু সেই দিন ডিউটি ছিল না, তাকে আজকে ইনফরমেশন দিয়ে ওই দিন ডিউটি করানো হয়েছে। ভাবা যায়।